সকলকে স্বাগত এইচএস ক্যারিয়ারে। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভাত গল্পটার অর্ধেক অংশ। আজ পার্ট 2 দ্বিতীয় অংশটা আমরা আলোচনা করব। শেষ পর্যন্ত সঙ্গে থেকো। কি হলো, হাত চালাও বাছা। ওদিকে সুস্থে কর্তা হোম হবে তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছ? বড় পিসিমা খনখনিয়ে ওঠে। আমাদের গল্পের নায়ক উৎসব সে কাঠ কাটতে কাটতে একটু ভাবুক হয়ে গিয়েছিল, তার অতীত কথা ভাবতে শুরু করেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা চমৎকার কৌটোর কথা আছে। সেই কৌটোটা বেঁচে থাকলে পরে তার ছেলে বউ বেঁচে থাকলে পরে তাদেরকে নিয়ে ভিক্ষায় বের হতে পারতো, বা সেটাতে ভাতে ভাত ফুটিয়ে খেতেও পারতো, ইত্যাদি অনেক চিন্তাভাবনা করতে করতে সে চুপ হয়ে গিয়েছিল। সেইটা লক্ষ্য করে আমাদের পিসিমা, বড় পিসিমা, সে খনখনিয়ে উঠেছে একটুখানি চুপ থাকতে দেখে। কি হলো, হাত চালাও বাছা। অর্থাৎ হাত চালাও, হাত চালাও মানে হলো থেমে থাকা যাবে না, তাড়াতাড়ি কাজটা গুটিয়ে ফেলো। ওদিকে সুস্থে কর্তা, অর্থাৎ কর্তা বলতে এখানে বুড়ো কর্তার কথা বলা হচ্ছে, যে মারা যাবে বা যে মারা মারা মরতে বসেছে। সুস্থে কর্তা অর্থাৎ উপর দম উঠছে, তাড়াতাড়ি হোম সম্পন্ন না হলে তার দম আটকে রাখা যাবে না, বাঁচানো যাবে না। তা কাঠগুলো দাঁড়িয়ে দেখছো? কাঠগুলো গুনো এবং দেখছো, ছয়ের জায়গায় চয়ের উচ্চারণ এখনও কলকাতার মানুষরা অনেকেই করে থাকেন এই উচ্চারণ। অভিজাত পরিবারে এই উচ্চারণগুলো এখনও লক্ষ্য করা যায়। যাই হোক, কাঠগুলো দাঁড়িয়ে দেখছো অর্থাৎ কাঠগুলো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, এটা খনখনিয়ে ওঠে। বলছে, বড় খিদে লেগেছে মাগো। উৎসবের যেন অনুনয়, যেন আকুতি প্রকাশ পাচ্ছে এই কথার মধ্য দিয়ে। আমরা জানি উৎসব বেশ কয়েকদিন ধরে না খেয়ে আছে, তার উপর তার স্ত্রী পুত্রকন্যা মারা গিয়েছে, সেই শোক লেগে আছে। লঙ্গরখানাতেও তার খাবার জোটেনি। সে এখন অনুরোধ করছে যে বড় খিদে নেগেছে মাগো, অর্থাৎ খিদে পেয়েছে মাগো। এই শোনো কথা, ভাত নামলেও খাওয়া নেই এখন। তান্ত্রিকের নতুন বিধান হলো সর্বস্ব রেঁধে রাখো, হোম হলে খেও, তুমি হাত চালাও। নিষ্ঠুরতার পরাকাষ্ঠা আমাদের বড় পিসিমা। সে বলছে যে শোনো কথা, অর্থাৎ খিদে লাগার কথাটা যেন এক প্রকার হাসির কথা। ভাত নামলে পরেও এখন খাওয়া যাবে না, কোনো মতেই খাওয়া যাবে না। কেন, কিসের জন্য ভাত নামলেও খাওয়া যাবে না? এই প্রশ্নের উত্তরে হতে পারে, তান্ত্রিকের নতুন বিধান অনুসারে সর্বস্ব রেঁধে রাখতে হবে, হোমযজ্ঞ সম্পন্ন হলে তবেই বাড়ির মানুষ খেতে পাবে, সেজন্য খাওয়া যাবে না, তুমি হাত চালাও। উৎসব আবার কাঠ কাটতে থাকে। প্রত্যেকটি কাঠ 1.5 হাত লম্বা হবে। তাহলে প্রশ্ন হতে পারে, এমসিকিউ, যে উৎসব যে কাঠগুলো কাটছিল তার মাপ কত দূর পর্যন্ত নির্দিষ্ট? না, 1.5 হাত লম্বা হতে হবে। ধারালো কাটারিটি সে তোলে ও নামায়। কি দিয়ে সে কাঠ কাটছিল? না, কাটারি দিয়ে, ধারালো কাটারি দিয়ে কাঠ কাটছিল। ফুটন্ত ভাতের গন্ধ তাকে বড় উতলা করে। স্বাভাবিক, এটা তো স্বাভাবিক যে আমাদের যখন খিদে পায় তখন সামান্য খাবারের কথা মনে পড়লে পরেই আমাদের জিভে জল আসে। সেখানে এ তো বেশ কয়েকদিন ধরে না খেয়ে আছে, আর তার নাকের কাছে বারবার এসে পড়ছে ভাতের মিষ্টি গন্ধ। তার মন যে উতলা হবে এ তো স্বাভাবিক। এদিক ওদিক চেয়ে বাসিনী ঝুড়ি বোঝাই শাক নিয়ে উঠোনে ধুতে আসে। এদিক ওদিক চেয়ে তার কারণ হলো বাসিনীর মনের মধ্যে একটা অভিসন্ধি ছিল, যে জন্য সে সবার চোখের আড়ালে এসেছে। কি করতে এসেছে? না, শাক ধুতে আসার নাম করে এসেছে। ঝপ করে একটা ঠোঙা তার হাতে দিয়ে বলে, ছাতু খেয়ে জল খেয়ে এসো রাস্তার কল হতে। বড় মানুষদের মনের মধ্যে কোনো প্রকার স্নেহ মমতা নেই, দয়া মায়া নেই। বাসিনীর মধ্যে আছে, বাসিনীর গ্রামের লোক, বাসিনী জানে খবরটা, সেজন্য সে ছাতু দিয়েছে খেতে। তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে যে বাসিনী উৎসবকে কি খেতে দিয়েছিল? না, ছাতু খেয়ে রাস্তার কল থেকে জল খেয়ে আসার কথা বলেছিল। দেরি করো না মোটে, এ পিশাচের বাড়ি কেমন তা জানোনি দাদা। অর্থাৎ একটুকুও দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি খেয়ে দেই তুমি এসো, কারণ এটা পিশাচের বাড়ি। এই বাড়ির যে ইতিহাস আমরা পড়লাম, দেখতে পেয়েছি
শিব দেবতার নাম করে অনেক দেবোত্তর সম্পত্তি কিনে রাখা হয়েছে, বাড়ির নাম রাখা হয়েছে, বড় পিসিমা নিজেকে শিবের স্ত্রী হিসেবে পরিচয় দিচ্ছে, মানুষের সাথে বিয়ে হচ্ছে না সেই জন্য, ইত্যাদি ইত্যাদি অনেক কাহিনী আছে। কিন্তু বাসিনী এই বাড়ির পুরনো দাসী, সে বলছে এটা পিশাচের বাড়ি, এখানে দেবতার কোনো বাস নেই, কারণ এদের মনের মধ্যে মায়া মমতা স্নেহ ভালোবাসা দয়া কিচ্ছু নেই। সেজন্য বাসিনী বলছে তুমি জানোই না দাদা, অর্থাৎ উৎসবকে বলছে তুমি জানো না এটা পিশাচদের বাড়ি, এরা নিষ্ঠুর, গরিবের গতর এরা সস্তা দেখে। গরিবের গতর, গতর শব্দের অর্থ হলো দেহ, গরিবের দেহটাকে বা শরীরকে এরা সস্তা মনে করে। সস্তা অর্থাৎ যার মূল্য খুব কম। ঠিক আছে, কে মরতেছে? হ্যাঁ বাসিনী, মরতেছে অর্থাৎ কে মরছে বাসিনী? এই যে হোমযজ্ঞ হচ্ছে, স্বাভাবিকভাবেই উৎসবের জানার কথাও নয়, সে শুধুমাত্র কাঠ কাটার জন্য এসেছে এখানে খাবার বিনিময়ে, সে জানে না, তাই বাসিনীকে জিজ্ঞেস করছে যে কে মরছে। তেকেলে বুড়ো, বাড়ির কর্তা। ঠিক আছে, তেকেলে বুড়ো মানে হলো তিন কাল গিয়ে যার এককালে ঠেকেছে তাকে বলা হয় তেকেলে বুড়ো, বৃদ্ধ, অতি বৃদ্ধ মুমূর্ষু ব্যক্তি। আমাদের যে চারটে জীবনের যে চারটে পিরিয়ড আছে, বাল্য, কৈশোর, প্রৌঢ় এবং বৃদ্ধ, এই চারটে পিরিয়ডের মধ্যে তিনটে কাল যার চলে গিয়েছে, এককালে এসে ঠেকেছে অর্থাৎ বৃদ্ধ দশায় এসে ঠেকেছে, যে মৃত্যু পথযাত্রী, তাকে বলা হয় তেকেলে বুড়ো, মানে আদ্যিকালের বুড়োও বলা যেতে পারে। তেকেলে বুড়ো বাড়ির কর্তা, অর্থাৎ এই বাড়ির যে বুড়ো কর্তা সে মরতে বসেছে। মরবে না? জিজ্ঞাসা করছে মরবে না, অর্থাৎ এটা নিজেই নিজেকে প্রশ্ন করছে, মরাটাই তার উচিত, এটা যেন বলতে চাইছে আমাদের বাসিনী। কি না, ওই যে হোমের যোগান দিচ্ছে ওই মুটকি ওনার খাস ঝি। বুড়ো কর্তার নিজের স্ত্রী আছে, জীবিত আছে এখনো, কিন্তু এই স্ত্রী হোমের যোগান দিচ্ছে না, যোগান দিচ্ছে কে? তার খাস ঝি মুটকি। সে, মুটকি শব্দের অর্থ এখানে মোটা অর্থে, অনেক মোটা, ফ্যাটি মহিলা, তাকে মুটকি বলে এক প্রকার ব্যঙ্গাত্মক শব্দ এটা, যেটা করেছে বাসিনী সেই মহিলা প্রসঙ্গে। সে হোমের যোগান দিচ্ছে। দ্রষ্টব্য বা দেখার জিনিস হলো যে আমাদের বুড়ো কর্তার নিজের স্ত্রী, তিনি স্বামী মারা যাবেন এই দুঃখে কাতর নন, স্বামী মারা গেলে পরে মাছ খেতে পাবেন না এই দুঃখে কাতর, তাই ছোটো বৌমা, মেজ বৌমা তাকে মাছ রান্না করে খাওয়াচ্ছে। ঠিক আছে, জন্মের মতো মাছ খাইয়ে যাচ্ছে। আর এখানে হোমের যোগান দিচ্ছে কে? না, বাড়ির খাস ঝি, তিনি হোমের যোগান দিচ্ছে। যেখানে কর্তৃত্ব থাকার কথা সেখানে কর্ত্রী নেই, তো বাড়ির কালচার কীরকম সেটা বোঝাই যাচ্ছে। কর্তা মলে পরে ওকে 7 নাতি না মেরেছি তো আমি বাসিনী নই। তাহলে এখানে দুটো প্রশ্ন হতে পারে যে হোমের যোগান কে দিচ্ছে? না, হোমের যোগান বুড়ো কর্তার খাস ঝি, বাসিনীর ভাষায় মুটকি মহিলা, মুটকিটা সিঙ্গেল কোটের মধ্যে থাকবে, মুটকি মহিলা হোমের যোগান দিচ্ছে। ঠিক আছে, কর্তা মরলে পরে মানে হলো মরলে পরে, কর্তা মরলে পরে বাসিনী সেই মুটকিকে কীভাবে প্রহার করতে চেয়েছে? না, 7 নাতি, নাতি মানে লাথি, লাথ মারা, পা দিয়ে মারা, যেটা 7 লাথ মারতে চেয়েছে। তেকেলে বুড়ো মরছে তার জন্যই হোম। তেকেলে বুড়ো অর্থাৎ অতি বৃদ্ধ মানুষ, 82 বছর বয়স, আমরা জানি, আগের ভিডিওতে আমরা শুনেছি। 82 বছরের বৃদ্ধ মানুষটা সে মারা যাচ্ছে, তার জন্য যজ্ঞ করবার মতো কিছু নেই, তার উপর ক্যান্সার হয়েছে। ঠিক আছে, তো সেইটাকে ব্যঙ্গ করছে আমাদের বাসিনী ঝি। ছাতু কটি নিয়ে উৎসব বেরিয়ে যায়। বাপ রে, এত তরকারি, এত চাল, এত মাছ, এ একটা যজ্ঞই বটে। এটা আমাদের উৎসবের মানসপটে আসছে যে সত্যিই তো যজ্ঞ হতো এসা, যজ্ঞের মতো যজ্ঞ বটে, যে এত তরকারি, এত চাল, এত মাছ, সব নাকি বাদার দৌলতে। বাদার দৌলত, সেই যে জলা জমি, সেইখানে যে ধান হয় তার দৌলতে। সে কোন বাদা? উৎসবের বাদায় শুধু গুগলি, গেঁড়ি, কচু শাক, শুষ্নো শাক।
উৎসবের বাধা অর্থাৎ উৎসব যেখানে চাষবাস করতে এক সময় সেই জলা জমিতে শুধুমাত্র কি পাওয়া যেত, উৎসবের বাদায় কি পাওয়া যেত, এটা প্রশ্ন হতে পারে। উৎসবের বাদায় কি পাওয়া যেত না, গুগলি, গেঁড়ি, কচু শাক, শুষ্নো শাক, এই সমস্ত পাওয়া যেত। উৎসব ছাতুটুকু একটু খাই, মিষ্টির দোকানে ভাঁড় চেয়ে নিয়ে জল খাই। ছাতু নাকি পেটে পড়লে ফুলে ফেঁপে ওঠে, তাই হোক পেটের গভর ভরুক। পেটের গভর ভরুক শব্দের অর্থ হলো গহ্বর মানে খাল, পেটের গহ্বর যেন ভরে যায়, ছাতুটা যেন ফুলে ফেঁপে ওঠে। এই যে কীরকম একটা অবস্থার মধ্যে আছে আমাদের উৎসব নাইয়া, কোন খিদের কোন স্তরে সে আছে সেটা সহজে অনুমান করা যায়। যে ছাতু ফুলে যাবে জল খেলে পরে, আর সেটাই সে চাইছে, তাহলে পরে পেটটা ভরাট থাকবে। কিন্তু সাগরে শিশির পড়ে, উৎসব টের পায় না কিছু। সমুদ্রের উপর যদি শিশির পড়ে, সমুদ্রের চারিদিকে আদিগন্ত জল, তার আদিগন্তহীন জলরাশি, সেই সাগরের উপর যদি শিশির পড়ে, সাগরের কীই বা বৃদ্ধি হয় আর কীই বা কমে, কিছু বোঝা যায় না। তো সেই রকম আমাদের উৎসবের খিদে এতটাই মারাত্মক পরিমাণে, যেখানে এই সামান্য ছাতুটুকু যেন মরুভূমিতে এক ফোঁটা বৃষ্টির মতো বা সমুদ্রের ওপর শিশির কণার মতো। উৎসব কিছু টেরই পায় না, সে আবার ফিরে আসে। কোথা গেছিলে, এটা বাড়ির কেউ জিজ্ঞেস করছে, কোনো মহিলা, পিসিমাও হতে পারে, বড় বৌমাও হতে পারে। বলছে একটু বাইরে গেলাম মা, বলা যাবে না খেতে গিয়েছিলাম, তাহলে পরে অনর্থ বেঁধে যাবে। কাট কাটলে হোম, হোম হলে ভাত, উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মজবুরিটা এখানে যে আমি ভাত তখনই খেতে পাবো যখন হোম সম্পন্ন হবে। আর হোম কখন সম্পন্ন হবে না, কাঠ কাটলে পরে তবেই হোম হবে, আর হোম সম্পন্ন হলেই ভাত খেতে পাওয়া যাবে। উৎসব তাড়াতাড়ি হাত চালায়। মেজ বউ চেঁচিয়ে বলে, খাবার ঘর মুছেছ বাসিনি, সব রান্না তুলতে হবে। বাসিনী বলে, মুছেছি, অর্থাৎ মুছে ফেলা হয়েছে বা মুছে দিয়েছি। বড় বউ হেঁকে বলে, সব হয়ে গেল না, মাছের ঘরে সব হলো। মাছের ঘর মানে হলো মাছের ঘরে সব হলো। এসব কথা শুনে উৎসব বুকে বল পায়। একটার পর একটা কাজগুলো হয়ে যাচ্ছে কমপ্লিট, এটা শুনে উৎসব বুকে বল পাচ্ছে, অর্থাৎ তার সাহস বেড়ে উঠছে। এই যত তাড়াতাড়ি কাটতে পারবে তত তাড়াতাড়ি সে ভাত খেতে পাবে। ভাত খাবে সে, ভাত। আগে ভাত খাবে, জিভে ভাতের সোয়াদ নেবে। আসার সময়ে গাঁ গিয়াতি বলেছে, কলকাতা যাচ্ছ যখন, তখন কালীঘাটে ওদের ছরাদ সেরে দিও। ওদের ছরাদ বলতে ছরাদ শব্দটার শ্রাদ্ধ শব্দের অপভ্রষ্ট। শ্রাদ্ধ থেকে এসছে ছরাদ শব্দটা। ওদের বলতে তার স্ত্রী, পুত্র, কন্যা এবং গ্রামবাসী, তাদের বিশেষ করে তার স্ত্রী, পুত্র, কন্যার শ্রাদ্ধটা যেন কালীঘাটে সেরে দেয়। তাহলে কোথায় শ্রাদ্ধ সারার কথা আছে না, কালীঘাটে শ্রাদ্ধ সারার কথা আছে। ঠিক আছে, গাঁ জ্ঞাতির লোকজন সকলে বলেছে এটা। অপঘাতে গেছে ওরা। অপঘাত মৃত্যু, অর্থাৎ যে মৃত্যু স্বাভাবিক নয়। বয়সের ভারে বা রুগ্নাবস্থায় যে মৃত্যু হয় সেটা স্বাভাবিক মৃত্যু, কিন্তু অপঘাত মৃত্যু হলো আচমকা মৃত্যু, যে মৃত্যুটা হওয়ার কথা নয় কিন্তু হয়েছে, সেটা অপঘাত মৃত্যু। হ্যাঁ, তাও করবে উৎসব। মহানাম শতপথী তো এলো না। মহানাম শতপথী হলো পুরোহিত, যে বিভিন্ন গ্রামে গ্রামে শ্রাদ্ধ করে বেড়াচ্ছে। যে বন্যা এসেছিল, আরও দুটো গ্রামে গিয়েছিল শ্রাদ্ধ করতে, সে কিন্তু এই গ্রামে আসেনি, উৎসবেদের গ্রামে। তাই বলছে হ্যাঁ তাও করবে উৎসব, সেটাও করে ফেলবে, গ্রামের শ্রাদ্ধটাও সে করবে। এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়াদ হবে। সারবন্দিভাবে ছড়াদ হবে, অর্থাৎ সারিবদ্ধভাবে শ্রাদ্ধ করে দেবে। উৎসব কালীঘাটে ছড়াদ সারবে। এটা সংকল্প করছে, সে মনে মনে সংকল্প করছে। সতীশবাবু বলেছে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে, বই তো নয়। বউ ছেলে মেয়ে অবঘাতে মরল, মানুষ পাগল হয়ে যায়। উৎসব ভাত ভাত করছে দেখো। সতীশবাবুর মতে উৎসবের মতিচ্ছন্ন হয়েছে, অর্থাৎ মাথার দোষ দেখা গিয়েছে, সে বিশাল বড় একটা শক পেয়ে গিয়েছে।
বউ ছেলে মেয়ে অপঘাতে মরলে পরে মানুষ পাগল হয়ে যায়, এটা স্বাভাবিক, হঠাৎ করে শক পেলে। কিন্তু উৎসবের যে রোগটা হয়েছে সে হলো ভাত ভাত রোগ, তার শুধু খিদে পাচ্ছে। এও এক প্রকার মানসিক রোগ। তুমি কি বুঝবে সতীশবাবু? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না, পাকা ঘর কি ঝড় জলে পড়ে? তোমার ধান চালও পাকা ঘরে রেখেছ, চোর ডাকাতে নেবে না, দেশজোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়, ভাত খেতে দিলে না উৎসবকে। তোকে একলা দিলে চলবে? মানে সতীশবাবুর সম্পর্কে এখানে বলা হচ্ছে যে সতীশবাবু তুমি তো কিছু বুঝতে পারছো না, বোঝা তোমার পক্ষে সম্ভব নয়। কেন না, তুমি নদীর পাড়ে থাকো না, আবার তুমি মেটে ঘরেও থাকো না। মেটে ঘর মানে হলো মাটির তৈরি ঘর। এই যে বন্যা এসেছে, মাটির তৈরি ঘরকে বন্যার জল সহজেই ভাসিয়ে নিয়ে যেতে পেরেছে, কিন্তু পাকা ঘরে তো আর জল পড়ে না, পাকা ঘরকে নদী বন্যার জলও সহজে ভাঙতে পারে না। তা বলছে যে পাকা ঘরে জল পড়ে কি? পড়ে না। তোমার ধান চালও পাকা ঘরে রেখেছে, সমস্ত কিছু পাকা জায়গায় পাকাভাবে রাখা আছে, চোর ডাকাতেও নিতে পারে না, দেশ জোড়া দুর্যোগ যদি আসেও তোমার ঘরে রান্না হয়, অর্থাৎ দেশের মানুষ না খেয়ে মরলে পরেও তুমি ঠিকই খেতে পাও। ভাত খেতে দিলে না উৎসবকে। উৎসব সতীশের বাড়িতে সব সময়ের জন্য কাজ করছে, বা তার জমি দেখাশোনার কাজ করে। সতীশের ধান পোকায় কাটলে পরে বা ধান নষ্ট হয়ে গেলে পরে উৎসব কাঁদতে বসে। সতীশ নিজে বলে যে তুই কেন কাঁদিস, মালিকের ধান নষ্ট হয় তো। সতীশ সতীশের কথা শুনে উৎসব বলেছিল যে মালিকের ধান নষ্ট হলে পরে আমরা খাবো কি। এই যে এইটা ইকোসিস্টেমটা তাদের ঠিকঠাক ছিল উৎসবের ক্ষেত্রে, কিন্তু যখন সতীশের ঘরে ধান চাল সব ঠিকঠাক আছে কিন্তু উৎসব খেতে পাচ্ছে না, ভাত ভাত করছে, তার বউ ছেলে মেয়ে মারা গিয়েছে, সেই সময়ও সতীশ কিন্তু ভাত খেতে দেয়নি উৎসবকে। তোকে একলা দিলে চলবে, অর্থাৎ তোকে কি একলাই দিলে চলবে? যদি দেওয়া যায় তাহলে কী হবে? তাইলেই পালে পালে পঙ্গপাল জুটবে না, এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি। অর্থাৎ ভগবানের দোহাই দিয়ে সতীশ নিজের সাফাই গাইছে উৎসবের বিরুদ্ধে। কি না, তোকে তো একলা দেওয়া যাবে না, তোকে যদি একলা দেওয়া যায়, অর্থাৎ খেতে পাচ্ছে না বলে যদি সতীশ উৎসবকে যদি একলা দেয় তাহলে পালে পালে পঙ্গপাল জুটবে না, অর্থাৎ পঙ্গপালের মতো দলে দলে সেই তার বাড়িতে অনেক লোক এসে জুটবে ভাত খাবার আশায়। অর্থাৎ কাউকেই দিতে চাইছে না, সে পরিষ্কার মানা করে দিচ্ছে। কি বলছে? এ হলো ভগবানের মার। এই বিপর্যয়টাকে সে ভগবানের মার বলে চিহ্নিত করছে। এত বড় নিষ্ঠুর কথা, এত বড় নিষ্ঠুর কথা হতেই পারে না। যার স্ত্রী পুত্র কন্যা মারা যাচ্ছে, নির্মমভাবে মারা যাচ্ছে, যেখানে প্রাকৃতিক দুর্যোগ দায়ী, সেখানে তাকে সান্ত্বনা দেওয়া তো দূরের থাক, তাকে একটু খেতে দেওয়া তো দূরের থাক, বলছে ভগবানের মার, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি? বাঁচাতে তো পারো না, কিন্তু দুমুঠো ভাত দিয়ে অন্তত পক্ষে কিছু সময়ের জন্য তো তার প্রাণ রক্ষা করতেই পারতে, কিন্তু পারেনি, চেষ্টাও করেনি। তা তুমি ভাত দিলে না, দেশে ভাত নেই, সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধ পেটা সিকি পেটা উপোসের শুরু। পোকায় নষ্ট হয়েছিল সেই সময় কেঁদেছিল, সতীশের ধান নষ্ট হয়েছিল, তখন থেকেই আধ পেটা সিকি পেটা, মানে কখনো আধ পেটা খেতে পায়, কখনো সেটুকুও জোটে না, অর্ধেকের অর্ধেক সিকি পেটা উপোসের শুরু হয়। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। প্রেত অর্থাৎ পিশাচ, যাকে দেখতে ভূতের মতো লাগে, যার শরীরে রক্ত মাংস মজ্জা আছে কিনা সন্দেহ, হাড়ের উপর চামড়াটাই যেন সাজা পেতে দেওয়া আছে, এই রকম হয়ে যাচ্ছে সে উৎসব দেখতে দেখতে। ভাত খেলে সে মানুষ হবে, মানুষ হবে অর্থাৎ তার শরীরে বল ফিরে পাবে, সে চিন্তা করতে পারবে, তখন বউ ছেলে মেয়ের জন্যে কাঁদবে, তখন সে কাঁদবে। এখন খালি পেটে কান্নাও ঠিকঠাকভাবে আসছে না, আগে প্রাণ বাঁচানোর জন্য সে চেষ্টা করছে। তো সতীশ যে বলেছিল যে বউ ছেলে মেয়ে মারা যাওয়ার পর
আমাদের উৎসব নাইয়ার বা উৎসব নাইয়ার মতিচ্ছন্ন হয়েছিল সেটা হয়তো পুরোপুরি ঠিক নয়, কারণ উৎসব ভাতের অভাবে প্রেত হয়ে আছে। ভাত খেলে যখন সে মানুষ হবে, শরীরে বল পাবে, তখন সে বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে, অর্থাৎ তার চেতনা ঠিকঠাক আছে এখনও। দুঃখ তো ওর হয়নি, ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে, এটা তো দুঃখেরই প্রকাশ। তখনই উৎসব প্রেত হয়ে গিয়েছে। প্রেত মানে হলো জীবন্তে মরা মতো, ঠিক আছে। মানুষ থাকলে ও ঠিকই বুঝতো যে জলের টানে মানুষ ভেসে গেছে। কত গরু মোষ ভেসে গেল, চন্ননীর মা তো কোন ছাড়। উৎসব কাঠ কাটা শেষ করে, 2.5 মণ কাঠ কাটলো সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতা ছিল না। তাহলে প্রশ্ন হলো যে চন্ননীর মা অর্থাৎ উৎসবের স্ত্রী, সে কীভাবে মারা গিয়েছে? না মাতলা নদীর বন্যায় তাকে ভাসিয়ে নিয়ে গেছে স্ত্রী পুত্র সহ, পুত্রকন্যা সহ চন্ননীর মাকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। আর উৎসব কতটা কাঠ কেটেছিল? না 2.5 মণ কাঠ কেটেছিল। কিসের আশায়? ভাত খাওয়ার নেশায় বা ভাত খাওয়ার আশায়। কাঠ কাটলেই হোম হবে, হোম হলে পরে সে ভাত খেতে পাবে, এই আশায়, নইলে দেহে তার ক্ষমতা ছিল না। 5 ভাগে কাঠ রেখে আসে দালানে। কত ভাগে রেখে এসেছিল? না 5 ভাগে কাঠ রেখে এসেছিল দালানে। উঠোনে কাঠের কুচো টুকরো সব ঝুড়িতে তুলে উঠোন ঝাঁট দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধোয়, মা বাইরে যেয়ে বসবো? যাওয়ার সময় অনুমতি নিচ্ছে। বড় পিসিমা তখনই জবাব দেয় না, কেননা তান্ত্রিক হঠাৎ ওং রিং ঠং ঠং ভো ভো রোগ স্ট্রেনো স্ট্রেনো বলে গর্জে ওঠে, রোগকে দাঁড় করান। কালো বিড়ালের লোমে রোগকে বেঁধে ফেলেন ও হোম শুরু করেন। এ তান্ত্রিক যে কত বড় একটা ভড়ংবাজ তান্ত্রিক এবং শুধুমাত্র কুসংস্কারকে বড় করে দেখানোর তান্ত্রিক, তার নিজস্ব কোনো ক্ষমতা নেই, শুধুমাত্র ভড়ংবাজি, তা বোঝাই যাচ্ছে এখানে। সংস্কৃত মন্ত্রকেও এখানে রোগ ও শ্রীণু শ্রীণু, রোগ শ্রীণু শ্রীণু এইরকম করে মন্ত্র পড়ছে। যাই হোক, এবং বেড়ালের লোম ভজন চাকর আনতে গিয়েছিল, সে এনে দিয়েছে, সেটা দিয়ে সে শুরু করেছে। একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বললে, ডাক্তারকে কল দিন। যেই মন্ত্র শুরু হয়েছে অমনি ওদিকে বড় কর্তার অবস্থাও শোচনীয় হয়ে পড়েছে। বড় মেজ ও ছোট ঘুম ভাঙা চোখে বিরস মুখে হোমের ঘর থেকে বেরিয়ে যায়, অর্থাৎ নার্স বলেছে যে ডাক্তারকে ডাকতে হবে, সেই জন্য তারা বেরিয়ে আসে। বাসিনী উৎসবকে বলে, তুমি ঝেয়ে বাইরে বসো দাদা। অর্থাৎ পিসিমাকে উৎসব জিজ্ঞেস করেছিল যে সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর বাইরে গিয়ে কি বসবো। যেই কাজ কমপ্লিট হয়েছে তারপর কিন্তু আর পিসিমাও আর চিনতে চায়নি, তাকে অনুমতি দিতে চায়নি, মানে চিনতেই চায়নি, যে জন্য সে কোনো প্রকার জবাব দেয়নি। বলেছিল কে? আমাদের বাসিনী বলেছিল যে তুমি বাইরে গিয়ে বসো। না, মন্তর বললে বটে। এটা আমাদের উৎসবের মনের কথা, যে মন্তর বললে বটে। ওই যে রিং ঢং ঢং করে যে মন্ত্রটা পড়েছে, শব্দের গাম্ভীর্যে সে বলছে যে বিশাল মন্ত্র কিছু একটা, যেমন হাঁকুর পারলে অমনি কর্তা টাল দিলে, ঠিক আছে। কারণ বলা মাত্রই উপর থেকে নার্স এসে বলেছে যে ডাক্তারকে ডাকতে হবে। কর্তার দেহ থেকে ব্যাধিটা হাঁচর পাঁচর করে বেরিয়ে এলো। চ্যান করবে তো করে নাও কেন। যাই হোক, হাঁচর পাঁচর মানে হলো ছটপটিয়ে বেরিয়ে আসা। চ্যান শব্দের অর্থ হলো স্নান করবে তো করে নাও কেন। এখন চান করব না, মাথায় জল পড়লে পেট মানতে চাইনে মোটে। চ্যান করবে তো করে নাও কেন এই কথাটা বলেছে আমাদের বাসিনী উৎসবকে, ঠিক আছে। চ্যান শব্দের অর্থ হলো স্নান, স্নান থেকে চান বা চ্যান শব্দটা এসেছে। উৎসব বলছে যে এখন চান করব না, অর্থাৎ স্নান করব না। কেন না, আমাদের গ্রাম বাংলায় এখনও অভ্যাস আছে, যে কোনো ক্ষেত্রে আমাদের বাঙালির ক্ষেত্রে দেখা যায় যে স্নান করার পর পেটের খিদেটা প্রবল পরিমাণে বাড়ে। এটা একটা অভ্যাসের মতো, সেই প্যাভলভের সূত্রের মতো, যে মাথায় জল দিলে পরে তার সব পরে খিদেটা জাগিয়ে ওঠে, এরকম। সে কথাটাই আমাদের
উৎসবও বলেছে যে স্নান করলে পরে মাথায় জল পড়লে পরে পেট আর মানতে চায় না, অর্থাৎ প্রচণ্ড পরিমাণে খিদে পায়। বাইরে এসে উৎসব শিব মন্দিরের চাতালে বসে। প্রশ্ন হলো, বাইরে এসে বাইরে আসার জন্য কে বলেছিল উৎসবকে? না বাসিনী বলেছিল, পিসিমা অনুমতি দেয়নি, কিন্তু বাসিনী বলেছিল। আর বাইরে এসে সে কোথায় বসেছিল? না শিব মন্দিরের চাতালে বসেছিল। কেমন মন্দির, কেমন চাতাল, বাপরে! এসব নাকি বাদার দৌলতে। তার মাথাতে শুধু একটাই কাজ করছে, তাদেরও তো বাদা আছে, জলাজমি আছে, কিন্তু সেই জলাজমিতে শাক পাওয়া যায়, কচুর শাক পাওয়া যায়, শুশনি শাক পাওয়া যায়, গুগলি পাওয়া যায়, এই সমস্তগুলো পাওয়া যায়। আর এই কেমন বাদার মালিকেরা, যে বাদার দৌলতে এরা এত বড় মন্দির, এত বাড়ি গাড়ি, এত ধন সম্পত্তি জমিয়ে ফেলেছে, অর্থাৎ তার বাদাটার কথাই বারবার সে ভুলতে পারছে না কখনো। সে বাদাটা কোথায় থাকে? ভাত তো খায়নি উৎসব অনেক দিন। ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা খুঁজে বের করবে। উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, তাদেরও বলবে। অর্থাৎ উৎসব এই অনাহার ক্লিষ্ট অবস্থাতেও একটা কথাই ভাবছে যে সে সোর্সটাকে খুঁজে বের করবে, এবং শুধু সে একাই সেখানে যেতে চায় না, দেশের সমস্ত অনাহার ক্লিষ্ট মানুষগুলোকে সে নিয়ে যেতে চাইছে সেখানে। সেই বাদাটাই সেখানে গিয়ে তাদের অভাব দূর হবে। মন্দিরের চাতালে তাস পেটে 3টে ছেলে। তাহলে মন্দিরের চাতালে কতজন ছেলে তাস খেলছিল? 3জন ছেলে। তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। এই হোম করা বা যজ্ঞ করাটা কারোর কাছে শ্রদ্ধার নয়, এই ছেলেদের কাছেও নয়। একজন বলল ফালতু। ফালতু মানে হলো খারাপ, দরকার নেই, অপাংক্তেয়, বাজে। কি ফালতু? না বেঁচে থেকে ও কতদিন কতদিন জীবন পাবে? 100? যত সব ফালতু। অলরেডি তার বয়স হয়ে গিয়েছে 82 বছর। সে বাঁচলে না হয় আর কতদিন বাঁচবে? আর বাঁচলেও তো সে রোগশয্যাশায়ী অবস্থাতেই বেঁচে থাকবে। অতএব তার জন্য এত বড় আয়োজন, যেখানে ক্যান্সার রোগাক্রান্ত মানুষটাকে বলেই দিয়েছে ডাক্তার, চপ দিয়েই দিয়েছে, তথাপি এইটাকে গ্রামের এই চাতালে বসে থাকা ছেলেগুলো অন্ততপক্ষে ভালো নজরে দেখছে না, বলছে যে ফালতু। আর না হয় 100 বছর বাঁচতো। 100 বছর কি বাঁচতো? জিজ্ঞাসা চিহ্ন আছে। উৎসব চোখ মোজে। এমন যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না। তার চিন্তা, তার চেতনায়, তার মনের মধ্যে তার নিজস্ব কথাবার্তা চলছে। এত যজ্ঞের পরেও বুড়ো কর্তা বেশি দিন বাঁচবে না, অর্থাৎ বুড়ো কর্তাকে বাঁচানোর যে এত আয়োজন হচ্ছে সব ব্যর্থ হয়ে যাবে। কি কাণ্ড! মাতলা নদী যদি সে রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ, চন্ননী, ছোটো খোকা অনেক দিন বাঁচে। মাতলা নদীটা যদি সেদিন, কোন নদীতে বান ডেকেছিল? না মাতলা নদীতে। মাতলা নদীর বন্যার কারণেই আচমকা হরপা বানে আমাদের উৎসবের স্ত্রী এবং শিশুপুত্র ও কন্যা সকলে ভেসে গিয়েছিল, অকাল মৃত্যুর মুখে চলে গিয়েছিল। তাই আজকে মানে কম্পেয়ার করছে উৎসব তার নিজের সংসারের সাথে বুড়োকর্তার জন্য এত যজ্ঞের আয়োজন করছে, কিন্তু সে বাঁচবে না। অন্যদিকে তার স্ত্রী পুত্ররা যদি আজ বেঁচে থাকতো তাহলে অনেক দিন বাঁচত। উৎসবের চোখের কোলে জল গড়ায়। কেন জল গড়ায়? না উৎসব যখন খেয়াল করেছে যে বুড়োকর্তার মৃত্যু অবশ্যম্ভাবী, বেশি দিন বাঁচবেও না, তথাপি তার জন্য এত আয়োজন চলছে, আর তাদের মতো হতদরিদ্রদের জন্য কেউ একটু কাঁদার তো দূরের কথা, তার মৃত্যুর পরে শ্রাদ্ধ করার জন্য কোনো ব্রাহ্মণ খুঁজে পাওয়া যায় না। তাই আজকে বলছে, মনে মনে ভাবছে যে তার ছেলে মেয়ে এবং স্ত্রীরা বেঁচে থাকলে পরে অনেক দিন হয়তো বাঁচতে পারতো, যে জন্য তার চোখের কোলে জল গড়িয়ে নেমেছে। ভাত খাবে আজ। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? কারণ উৎসব এর আগে বসে একভাবে কখনোই চিন্তা করতে পারেনি, তার সমস্ত চিন্তাসূত্র এলিয়ে যাচ্ছিল, সেটা সে খেয়াল করেছে। আজ সে একের পর এক তার নিজের পরিবার-পরিজন নিয়ে চিন্তা করতে পারছে। কেন না? ভাত খাবে, এই আনন্দেই যেন তার কাজ অনেকটা এগিয়ে যাচ্ছে, যে জন্য সে নিজেই বলছে
প্রেত উৎসব কি মানুষ হয়ে গেল? বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। ঠিক আছে, বড় ছেলে ছোট খোকার কথা মনে হতেই চোখে জল এলো হঠাৎ। ভাতেই সব, অন্ন লক্ষ্মী অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী, ঠাকমা বলতো। ঠাকমা বলতো রন্ন হলো মা নক্কি। অর্থাৎ বড় ছেলে ছোট খোকার কথা মনে করেই উৎসবের চোখে জল এসেছে এবং বলছে যে ঠাকুমার কথাটা মনে পড়ছে। ঠাকুমা বলতো এক সময় যে অন্নই লক্ষ্মী, অন্ন অর্থাৎ আহার, ভাতই হলো লক্ষ্মী। ঠাকুমা কি বলতো? ঠাকমা অর্থাৎ ঠাকুমা বা ঠাকুরমা। ঠাকুমা কি বলতো? রন্ন হলো মা নক্কি, রন্ন অর্থাৎ অন্ন, হলো মা নক্কি অর্থাৎ লক্ষ্মী। কি হে কাঁদছো কেন? এই কথা ভাবতে ভাবতেই উৎসবের চোখে জল চলে এসেছে, সে কাঁদতে শুরু করেছে। সে হয়তো সেটা খেয়ালও করেনি। তাই তিনজন যে তাসপিঠ ছিল তাদের মধ্যে থেকে একজন জিজ্ঞেস করছে যে কি হে কাঁদছো কেন? কাঁদছো অর্থাৎ কাঁদছো, কাঁদছো কেন? না আমারে শুধোচ্ছেন বাবু। উৎসবের কথাবার্তা কিন্তু খুব সুন্দর। বাড়ির কর্ত্রী স্থানীয়দের মা সম্বোধন করেছে, তাদের অনুমতি নিয়ে বাইরে বেরিয়ে আসার জন্য অনুমতি চেয়েছে। অনুমতি যতক্ষণ না দিয়েছে ততক্ষণ বেরিয়ে আসেনি। আবার এখানে এসে সে ওই তিনজন অপরিচিত বাবুকে দেখে বলছে, যখন জিজ্ঞেস করছে তখন বলছে বাবু সম্বোধন করছে। আমারে শুধোচ্ছেন বাবু এবং আপনি সম্বোধন করছে। হ্যাঁ হ্যাঁ অর্থাৎ হ্যাঁ। আবাদ থেকে আসতেছি বাবু গো, ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ, ইত্যাদি ইত্যাদি। কথা শুনলই না, বলল ও আবাদ থেকে আসতেছি অর্থাৎ মফস্বল থেকে আসছি, বাদার কাছাকাছি থেকে, এইরকম মাটির কাছাকাছি বা এই জায়গা থেকে আসছি বাবু গো, ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ। তারপর আর বলতেই দেয়নি, সে মধ্যে কথা কেটে বলল ও তাস পিটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে। বয়স্ক ছেলেটি বলে ঠিক আছে ভাই ঘুম এসো। ঠিক আছে ভাই ঘুম এসো, ঘুম এসো মানে হলো নিদ্রা নয়, ঘুম এসো মানে হলো বেরিয়ে এসো। ঘুম শব্দটা এখানে হিন্দি অর্থে। ঠিক আছে, তো ওরা ভেবেছে হয়তো ভিক্ষা করার জন্য এখানে এসছে বা দয়া ভিক্ষা করার জন্য এখানে এসছে, তা কিন্তু নয়। যে জন্য ছেলেগুলো অস্বস্তিতে পড়েছে এই দুঃখের কথা শুনতে গিয়ে, তাই বলেছে যে ঠিক আছে ভাই ঘুম এসো অর্থাৎ ঘুরে এসো। উৎসব সত্যি সত্যিই ঘুমিয়ে পড়ে। এখানে ঘুম অর্থাৎ সে ঘুমিয়ে পড়ার কথাই বলেছে, ঘুমিয়েই পড়েছে, ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ অনেকক্ষণ। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। পায়ের ধাক্কা, মন্দিরে শুয়ে আছে, পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙছে। ইস এ যে সাঁঝবেলা গো, কিন্তু তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? ওঠো ওঠো, তুমি কে? ওঠো তো, কে তুমি? পা দিয়ে লাথি দিচ্ছে। মন্দিরের চাতালে শুয়ে আছে একজন মানুষকে আর একজন মানুষ লাথি দেয় কী করে? এরকম নিদ্রিত মানুষকে অবজ্ঞা ভরে লাথি দেয় কী করে? যেই দিক না কেন সে মন্দিরে শুয়ে আছে, মানুষকে কি করে লাথি দেয়? যাই হোক, লাথি দিয়েছে, তার ঘুম ভাঙাচ্ছে। ওঠো ওঠো, কে তুমি? বাবু আমি। চুরির মতলবে পড়ে আছো? একদম সোজা সাপটা বিধান দেওয়া হলো যে তুমি চুরির মতলবে পড়ে আছো। না বাবু, এ বাড়িতে কাজ করতেছিলাম। ওঠো ওঠো। উৎসব উঠে পড়ে, তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি, লোকের ছোট ছোট জটলা। কি হয়েছে বাবু? জিজ্ঞেস করছে যে হয়েছেটা কি। কেউই তার কথায় জবাব দেয় না। উৎসব বাড়িতে ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনে। তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা? যজ্ঞী হলো আর তুমিও বললে ও দাদা, তুমি যে বিদেশিতে যাবে তা কে জানতো বলো গো? তোমার যে ৯৮ বছর বেঁচে থাকার কথা গো দাদা। সম্পূর্ণ মেয়েলি একটা দুঃখ প্রকাশ, যেটা কান্নাকাটি করে সাধারণত হিন্দু বাড়িতে মহিলারা, নারীরা মৃতকে আগলে রেখে কান্না করে। তো সেইটাই বলছে, কান্না করতে করতে কথা বলাটাও এক প্রকার রেওয়াজের মধ্যে পড়ে যেন। কি বলছে না, ছোট বেহাই
কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা? অর্থাৎ সে মৃতকে সম্বোধন করে বলছে পিসিমা যে তোমার ছোট মেয়ে অর্থাৎ ছোট বৌমার বাবা কি কোনো ডাকাতে সন্ন্যাসী আনলো? বাঁচানোর জন্য নয়, মেরে ফেলার জন্য নিয়ে এসছে সন্ন্যাসী। যজ্ঞী হলো আর তুমিও মরলে। অর্থাৎ যজ্ঞ হওয়ার সঙ্গে সঙ্গে সে মারা গিয়েছে, সেই যে ডাক্তার আনতে বলা হয়েছিল, ডাকতে বলা হয়েছিল তাতে। ও দাদা, তুমি যে বিদেশিতে যাবে তা কে জানতো বলো গো? 82 বছরটা তাদের কাছে, বড় পিসিমার কাছে কোনো ব্যাপার না যেন। কে বলছে তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা, বেঁচে থাকার কথা গো। এরা অন্ধবিশ্বাসী কিছু মানুষ, তারা বলছে যে 98 বছর বয়স পর্যন্ত তার বেঁচে থাকার নাকি কথা ছিল, কিন্তু চলে গিয়েছে 82-তে। তাহলে প্রশ্ন এটা হতে পারে, পিসিমার মতে কার জন্য বা কিসের জন্য সে মারা গিয়েছে? না ডাকাতে সন্ন্যাসীর জন্য মারা গিয়েছে। তার মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গেই বুড়ো কর্তা মারা গিয়েছে। বুড়ো কর্তা কত বছর বয়সে মারা গিয়েছে? না 82 বছর বয়সে। পিসিমার মতে কতদিন তার বেঁচে থাকার কথা? না 98 বছর বেঁচে থাকার কথা, 98, 98 বছর বেঁচে থাকার কথা। বাসিনীকে দেখতে পায় না উৎসব। তবে খুব কর্মব্যস্ততা দেখে। কীর্তন না এলে বেরুনো নেই, কে যেন বলে। কীর্তন অর্থাৎ কীর্তন, নাম কীর্তন, মৃতকে আগলে রেখে বা মৃতকে শ্মশানে নিয়ে যাওয়ার সময় হিন্দুর রীতি অনুযায়ী কীর্তন করতে করতে নিয়ে যাওয়া হয়, হরিধ্বনি দিতে দিতে। তো কেউ একজন যেন বলল যে কীর্তন যতক্ষণ না আসছে ততক্ষণ বাড়ি থেকে বের করা যাবে না। কীর্তন কি বলছিস বড় খোকা? বোনরা দিদিরা আসুক, বড় পিসিমা বলেন। চন্দন বাড়ছ কেউ? এটা মৃত বাড়ির একটা দৃশ্য। কীর্তন আনতে বলা হয়েছে কিনা বড় ছেলেকে জিজ্ঞেস করা হচ্ছে, সে বলছে যে বোনেরা দিদিরা আসুক, অর্থাৎ মৃত বাবাকে দেখবার অধিকার সকলেরই আছে, সকলে আসুক। বড় পিসিমা আবার কাঁদতে কাঁদতেই কাঁদা ছেড়ে দিয়ে এবার বলছে চন্দন বাড়ছ কেউ? অর্থাৎ চন্দন অর্থাৎ চন্দন, চন্দন কি কেউ বাড়ছ? বিদায়ের সময় মৃতের শরীরে চন্দন লেপন করতে হয়, মাথায় মুখে বুকে চন্দন লেপন, সেটা কি কেউ বাড়ছ? খাটের টাকা কে নিয়েছে? খাটের টাকা অর্থাৎ মৃত দেখার পর যে টাকা দেওয়া হয়, প্রণামী টাকা দেওয়া হয়, সেই টাকাটা কে নিয়েছে? কেউ জিজ্ঞেস করছে বাগবাজারে ফোন করেছ? বাগবাজারের শ্মশানে কাউকে বা থানাতে ফোন করা হয়েছে কি? ফর্দটা দেখে দাও দেখি কেউ। খই ফুল ধুতি সব বস্তর উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। উৎসব দাঁড়িয়ে দাঁড়িয়ে সকল এই 5 ফরমাস দেখছে যে কি চলছে আসলে একটা মৃতকে কেন্দ্র করে, কত যে সময় যায়, কত কি যে হতে থাকে, উৎসব সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপর কি না মস্ত খাট আসে মৃতকে নিয়ে যাওয়ার জন্য। রাতে রাতে বের করতে হবে, রাতে রাতে কাজ করতে হবে, নইলে দোষ লাগবে। দোষ, মারা যাওয়ার পরেও দোষ। অনেক তোড়জোড় হয়, মেয়েরা বসে কাঁদে, হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। তান্ত্রিক কিন্তু নিজের রাস্তা বেছে নিয়েছে, তাতে সে কুণ্ঠিত হচ্ছে না, কনফিডেন্ট, সে কুণ্ঠিত হচ্ছে না। তিনি লাইন করে ফেলেন, তার লাইন করে ফেলেন অর্থাৎ হলো যে তিনি নিজেকে বাঁচানোর উপযুক্ত কিছু ফিকির বের করে ফেলেছেন। এ তো আসলে ভণ্ড। তো বলছে যে লাইন করে ফেলেন। বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে। অর্থাৎ এই বুঝিয়ে দেওয়া হয়েছে যে তার জন্য মারা যায়নি, যখন হোম চলছিল বা শুরু হলো ঠিক সেই সময় 3টে ছেলেই, বড় কর্তার 3টে ছেলেই একসাথে উঠে গিয়েছিল ডাক্তারকে কল দেওয়ার কথা শুনে। এইটাই হলো দোষের কথা, বা এই কারণেই কর্তাবাবুকে বাঁচানো যায়নি। বড় পিসিমা চেঁচিয়ে চেঁচিয়ে এখন বলছে তান্ত্রিকের দোষ নয়, দোষ হলো এই ছেলেগুলোর দোষ। 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে। এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষা আছে। বিঘ্নি অর্থাৎ বিঘ্ন বা বাধা পড়লে পরে রক্ষা নেই, এ কথার আলোচনায় খুব সরম গরম হলো বাড়ির যারা এসছে, প্রতিবেশী পরিজনরা সকলেই কিন্তু এইটা নিয়েই এবার সমালোচনা করছে। অর্থাৎ তান্ত্রিক নিজে কিন্তু বেঁচে গেল, এবং এমনভাবে বাঁচলো দেখো, যেখানে বলছে যে মানে এখন পুরোপুরি
তিন ছেলের উপর দোষ দেওয়া হচ্ছে এবং বাড়ির সরগরম হয়ে আছে। শোকের কোনো ব্যাপার থাকে না। 82 বছরের বুড়ো, তাকে কেন্দ্র করে পিসিমা যে হারে কাঁদছে এবং বড় বৌমা যেভাবে শোক প্রকাশ করতে পারে বলে আমরা ধারণা করছি, কারণ তার মৃত্যু হলে পরে সে পুরোপুরি অনাথের মতো হয়ে যাবে, তার কোনো কাজ থাকবে না। সেজন্যই দুটো মানুষ ভাবছে, তা বাদে কেউ ভাবে না। ঠিক আছে, শোকের কোনো ব্যাপার থাকে না, শোকের কোনো ব্যাপারই নেই। বাড়ির উনুনই জ্বলবে না, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। বাড়িতে উনুন জ্বলছে না, কিন্তু রাস্তার ধার থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে যান। তাহলে বোম্বাই খাটে শুয়ে কখন বড় কর্তাকে বাড়ির বাইরে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়? না, রাত 1টার সময়। কিসে করে নিয়ে যাওয়া হয়েছিল? না, বোম্বাই খাটে শুইয়ে। পেশাদারি দক্ষ শববাহকরা আধা দৌড় দেয়। 3টে ছেলে আছে বাড়িতে, এত লোকজন আছে, কেউ কিন্তু চায়নি। পেশাদারি শববাহকেরা তাকে বড় কর্তাকে নিয়ে গিয়েছিল। এত যে সম্পত্তি রোজগার করলো, উপার্জন করলো, এত কিছু করলো, কার জন্য করলো? সে তো নিজের জন্য কিছু নয়। ইভেন তার নিজের সন্তানেরা মৃত্যুর পরবর্তী কালেও কিন্তু খাটে হাত দেয়নি, তাকে নিয়ে যায়নি সৎকার্য করার জন্য। শববাহকদের হাতেই কিন্তু তার বডির দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছিল। তাদেরও যদি রাস্তায় যেতে যেতে ফেলে দেয়, ফেলবে। অর্থাৎ মারা যাওয়ার পর তার সম্পত্তির কোনো দাম নেই যেন, এটাই দেখাতে চাইছেন লেখিকা। শববাহকেরা আধা দৌড় দেয়, যত তাড়াতাড়ি বিদায় করতে পারে, পুড়িয়ে ফেলতে পারে, তত তাড়াতাড়ি ভালো, তাই দৌড় দিচ্ছে। ফলে কীর্তন দলেও দৌড়তে বাধ্য। ধীরে সুস্থে গেলে পরে সমস্ত কিছু ঠিকঠাক হয়। রাত 1টার সময় নিয়ে যাচ্ছে, দৌড়ে দৌড়ে নিয়ে যাচ্ছে, কীর্তন দলও সেই রকম দৌড়ে দৌড়ে যাচ্ছে, অর্থাৎ কোনো কিছুই ঠিকভাবে হচ্ছে না। বড় পিসিমা বলেন, বাসিনী, সর্বস্ব রান্না পথে ঢেলে দিগে যা, ঘরদোর মুক্ত কর সব, বউরা যাও না, রইলে দাঁড়িয়ে বা রইলে কেন? অর্থাৎ এত যে আয়োজন হলো, এত যে রান্না করা হলো, সমস্ত কিছু এখন ফেলে দিতে হবে, যেহেতু একজন বাড়িতে মারা গিয়েছেন। তাই কাকে কাকে বলা হচ্ছে? না, বাসিনীকে এবং বউদেরকে বলা হচ্ছে যে সমস্ত কিছু ফেলে দেওয়া হোক। কোথায়? না, রাস্তায় ফেলে দেওয়ার কথা। উৎসবের মাথার মধ্যে যেন মেঘ উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায়, ধোঁয়াচ্ছন্ন হয়ে গিয়েছিল সমস্ত মাথা, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। বাসিনী বলে, ধরো দেখি দাদা। বাসিনী উৎসবকে বলছে, তুমি ধরো। এই যে ধরি। ভালো মানুষের মতো সে খাবারের পাত্রটা ধরেছে। উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির, সে জানে সে কি করবে। অর্থাৎ তার মাথার মধ্যে সমস্ত কিছু ফিক্সড হয়ে গিয়েছে, সে কি করবে। আমাকে দে ভারীটা। ভারীটা সে নিচ্ছে। ভারীটা বলতে ভাতের যে পাত্র আছে, সে ভাতের পাত্রর মধ্যে যেটা ভারী সেটা নিচ্ছে। কেন ভারীটা নিচ্ছে? সে তো না খেয়ে আছে, সারাদিন ধরে খেতে পায়নি, কাজ করেছে তার ওপর, তাহলে সে ভারীটা কেন নিচ্ছে? কারণ ভারীটা মানে হলো বড় হাঁড়িটা, বড় হাঁড়িটার ভিতরে অনেক ভাত থাকবে, সেজন্যই ভারী। অর্থাৎ বেশি বেশি ভাত সে বইতে চাইছে। তার অভিসন্ধি আছে একটা অন্যরকম, যেটাকে গল্পের খাতিরে মনে হতে পারে যে অন্যায় অভিসন্ধি, সে চুরি করছে, কিন্তু একটা অনাহার ক্লিষ্ট মানুষের কাছে এটা স্বাভাবিক ব্যাপার। চলো পড়ি গল্পটা। ভারীটাতে মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে, দূরে ফেলে দিয়ে আসি। অর্থাৎ দূরে ফেলে দিয়ে আসি। মাথায় ডেচকিটা, মোটা চালের ডেচকিটার মাথায় নিয়ে সে দূরে ফেলতে যাওয়ার নাম করে আসে। হ্যাঁ হ্যাঁ, লয়তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠক দেবে, বামুন বলে। অর্থাৎ বাড়ির বামুন ঠাকুর সে বলছে যে হ্যাঁ, বাসিনীর সঙ্গী হিসেবে মানে গ্রাম থেকে যে গিয়েছিল উৎসব, তাকে বামুন ঠাকুর বলছে যে হ্যাঁ যাও, দূরে ফেলে দিয়ে এসো, নইলে কুকুরে ছেটাবে, কুকুরে মহোৎসব করবে, আর সকালে কাক ঠকরাবে, অর্থাৎ কাকেও ভাত ছেটাবে, অর্থাৎ তুমি দূরেই ফেলে দিয়ে এসো। বেরিয়ে এসে উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে। খানিক হেঁটে সে আধা দৌড় মারে। আধা দৌড় মারে মানে তার আর তর সইছে না, মাথার উপর এত গরম ভাত দেখে তার আর তর সইছে না। ভাত, বাদার ভাত তার হাতে এখন, পথে ঢেলে দেবে, কাক কুকুরে খাবে, এইটাই
আমাদের উৎসব মানতে পারেনি। যে টাটকা ভাত, যে ভাত তাদের ঈপ্সিত, যে ভাত পেলে পরে তাদের জীবন বেঁচে যায়, সে যে ভাতের জন্য তারা গ্রাম ছেড়ে কলকাতার বুকে পাড়ি দিয়েছে ভিক্ষাও করতে পারে এই আশায়, সে ভাত সে পথে ফেলে দিতে পারবে না, কুকুরের খাবার হিসেবে দিতে পারে না। দাদা, ত্রস্ত বাসিনী প্রায় ছুটে আসে, অসুচ বাড়ির ভাত খেতে নি দাদা। অর্থাৎ বাসিনী চিন্তিত হয়ে উৎসবকে বলছে যে অসুচ বাড়ি অর্থাৎ অশৌচ হয়েছে যে বাড়িতে, যে বাড়ি মারা গিয়েছে, সেই বাড়ির রান্না করা খাবার খেতে হয় না, অন্ততপক্ষে সেই দিনটা খেতে হয় না যেদিন মারা যাচ্ছে মানুষ, দোষ লেগে থাকে বলা হয়। সেই জন্য খেতে নি দাদা, খেতে নি মানে হলো খেতে নেই, নিটা নেইয়ের নেই থেকে নিয়ে হয়েছে, ঠিক আছে। খেতে নি, খেতে নেই, তুমিও যে বামুন হয়েছ, অর্থাৎ তুমিও গিয়ে কি বামুন হয়েছ, অর্থাৎ ব্রাহ্মণ হয়েছ নাকি যে তুমি বিধান দিচ্ছ। ওগো দাদা, ব্যগ্যতা করি, অর্থাৎ অনুরোধ করি। বাসিনী উৎসবের কাছে অনুরোধ করছে। উৎসব ফিরে দাঁড়ায়, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। কামট মানে কুমির, ছোট কুমির। বাদার কামটের মতো হিংস্র, দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস্র ভঙ্গি করে। বাসিনী থমকে দাঁড়ায়। কেন না, কারণ এখন তার হাতে ক্ষমতা অনেক পেয়ে গিয়েছে, সে শক্তিমান হয়ে গিয়েছে তার এই খাবার হাতে পেয়ে, যে জন্য সে বাসিনীকে যেন ভয় দেখাচ্ছে। উৎসব দৌড়তে থাকে, প্রায় এক নিঃশ্বাসে স্টেশনে চলে যায়, বসে ও খাবল খাবল ভাত খায়। ভাতে হাত ঢুকিয়ে দিয়ে সে স্বর্গসুখ পায় ভাতের স্পর্শে। কোন পরিমাণে অনাহার বা কোন পরিমাণে খিদে পাগল করলে পরে মানুষ এরকম আচরণ করে। ভাতের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে সে নরম নরম স্পর্শ অনুভব করে, স্বর্গসুখ অনুভব করে। চন্নুনির মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। অর্থাৎ এই সুখ একটা অল্প বয়সী যুবতী নারীর শরীরের থেকেও সুখ বেশি এই ভাতের মধ্যে হাত ঢুকিয়ে সে পাচ্ছে। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায়। সে হাইমাই করে খাওয়া, যেমন করে গরু প্রচুর পরিমাণে একসাথে খাবার মুখে ভরে, সেই রকম করে সে খেতে যায়, তার তর সইছে না আর। ভাত, শুধু ভাত, বাদার ভাত। বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। অর্থাৎ বাদা বলতে সেই জমিটা যেখানে ধান চাষ হয়, সেইটার সে খোঁজ পেতে চাইছে, তার জন্য সে ভাতের গন্ধ অনুভব করতে চাইছে। সেই বাদার ভাত পেটে ভরে নিতে চাইছে। আছে আরেকটা বাদা আছে, এটা ইঙ্গিত, এটা প্রতীক। সে বাদাটার খোঁজ নিঘাত পাবে উৎসব। আরও ভাত খেয়ে নি, চন্ননী রে তুইও খা, চন্ননীর মা খাও, ছোট খোকা খা, আমার মধ্যে বসে তোরাও খা। সকলের খাবার সে যেন একত্রে খাচ্ছে এই অনুভব করছে, রাক্ষসে খাবার খাচ্ছে। আর একটা বাদা বলতে হয়তো সেই পরকালের ইঙ্গিতই করা হচ্ছে এখানে। এবার জল খায়, জল, তারপর আরও ভাত। ভোরের টেনে চেপে বসে সোজা ক্যানিং যাচ্ছি, ভাত পেটে পড়েছে, এখন ঝানছি যে ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে। অর্থাৎ ভাত খাওয়া কমপ্লিট হলেই সে ক্যানিংয়ের ট্রেন ধরে সে বাড়ি ফিরে যাওয়ার মতলব করছে বা চিন্তা ভাবছে, ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে। উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁইয়ে ঘুমিয়ে পড়ে। খাওয়া দাওয়া কদিন ধরে খায়নি, তারপর হঠাৎ করে এত খাবার খেয়েছে, তার পেট ভার হয়েছে, সে মাথায় হাঁড়িটা জাপটে ধরে কানায় মাথা ছুঁইয়ে রেখেই সে ঘুমিয়ে পড়েছে। ক্লান্তিতে ভর পেটের কারণে সে ঘুমিয়ে পড়েছে। পেতলের ডেকচি চুরি করার অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। আসলে উৎসব তো চুরি করেনি, কিন্তু আমরা জানি এই বড় বাড়ির লোকেরা খুব একটা সহজ লোক নয়। তারা গরিবের দেহটাকে বা গরিবকে সস্তা হিসেবে নেয়, ঠিক আছে। যে জন্য পেতলের ডেকচি চুরির অপরাধে লোকজন উৎসবকে ধরে। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ঘুম আর ভাঙেনি। মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। আসল বাদাটার খোঁজ করা হয় না আর উৎসবের, সে বাদাটা বড় বাড়িতে থেকে যায় অচল হয়ে।
ধনী মানুষদের ক্ষমতার কাছে সাধারণ মানুষদের স্বপ্নগুলো এইভাবেই যেন মাঠে মারা যায়, এভাবেই যেন তাদের বড় মানুষদের বা তথাকথিত ধনিক শ্রেণীদের অত্যাচারে পিষ্ট হয়ে এরকমভাবে দরিদ্রদের যেন মরতে হয়। যেন যেখানে সাধারণ দরিদ্ররা এরকম এক মুঠো ভাত খাওয়ার জন্য এই রকমভাবে বিকলি করে, সেখানে বড় মানুষদের, বড় লোকেরা শুধুমাত্র হোমযজ্ঞ করে এবং একটা মানুষ মারা যাওয়ার জন্য সকল ভাত, বিভিন্ন রকমের ভাত, মাছ ইত্যাদি তরিতরকারি যা আছে সব কিছু ফেলে দিতেও কার্পণ্য করে না। সেখানে তারা মানুষকে দান করতে চায় না, বরং কুকুরে খাক, কাকে খাক, তাতে কিছু যায় আসে না, কিন্তু মানুষ যেন না খায়। যে কথাটা বাসিনীও বলেছে যে অসুচ বাড়ির খাবার খেতে হয় না। তো এই হলো আমাদের ভাত গল্প। আমরা কে বাঁচাই কে বাঁচে গল্পটা যখন পড়েছিলাম সেইখানে দেখেছিলাম যে কীরকম একটা মানে বৈষম্য দেখানো হয়েছে সমাজের। এখানেও দুর্ভিক্ষের দৃশ্য দেখানো হয়েছে। এখানে দুর্ভিক্ষ নয়, কিন্তু বন্যা কবলিত সাধারণ মানুষদের যে দুর্দশা, হঠাৎ করে সমস্ত হারিয়ে ফেললে পরে যে মাথার উপর থেকে সমস্ত কিছু প্রভাব বা সমস্ত কিছু আশ্রয়টুকুও যে ছিন্ন হয়ে যায়, সেটা আমরা উৎসবকে দেখছি। কারণ তার এই দৈন্যদশার পরেই কিন্তু তার যে মালিক এতকালের সতীশ, সে কিন্তু তাকে আর এক মুঠো খাবার পর্যন্ত খেতে দেয়নি, যে জন্য সে কলকাতায় আসতে বাধ্য হয়েছে। এই হলো আমাদের ভাত গল্প। এরপর আমরা এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো 2-3টে ভিডিওতে আলোচনা করব, লিখে লিখে আলোচনা করব। তোমরা সঙ্গে থেকো, অবশ্যই চেক করো, সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো।